হুম 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 বেঞ্জিনের ক্ষেত্রে শুনুন, কনজুগেটেড সিস্টেম হচ্ছে শুধু, বলছি আসছি। কনজুগেটেড সিস্টেম মানে অনেক রকমের সিস্টেম, শুধু এটা নয়। দেখুন, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, এটা অল্টারনেট থাকতে পারে, এটা 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর, ডবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার থাকতে পারে। 3 নম্বর, ডবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ থাকতে পারে। 4 নম্বর, ডবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ থাকতে পারে। এই কনজুগেটেড সিস্টেমের কোনো শেষ নেই, মানে এক কথায় আপনি বুঝুন, ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপরে কোনো একটা সিস্টেম, হয় ডবল বন্ড থাকবে, নাহলে নেগেটিভ চার্জ থাকবে, নাহলে পজিটিভ চার্জ থাকবে। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো কনজুগেটেড সিস্টেমের কোনো একটা থাকলেই রেজোনেন্স হতে পারে। আচ্ছা, এবার চলে আসুন জৈব যৌগের অম্লত্বের তুলনা, মানে আম্লিক ধর্মের তুলনা। যেমন আপনাদের যে কোশ্চেনটা প্রায় হবে, এই যে ফেনল আর অ্যালকোহল, ফেনল যৌগটা কিরকম? এইটা হচ্ছে ফেনল। হ্যাঁ, বলুন। শুনতে পেলাম না, কি বলছেন? বন্ড লেন্থ আমরা এখানে পরিমাপ করব না, দ্বিবন্ধন এক বন্ধনের মাঝামাঝি। আপনি কিন্তু আবার বলতে পারবেন না যে ওটা 1.54 আর 1.3, এটা এটা ওটা ওটা তো কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য ছিল, এটা সিসিএল বন্ধন, কার্বন ক্লোরিন। আমরা তো এটা মেজারমেন্ট করতে হবে কত হবে তাহলে। কোনটা বলুন তো? ও আচ্ছা, পিএম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পিকোমিটার। ওহো, হ্যাঁ, পিকোমিটার। আচ্ছা, এবার দেখুন, এটা হচ্ছে ফেনল। আম্লিক ধর্ম মানে কি? এইচ প্লাস দিতে হবে। আচ্ছা, আপনি ওর এইচ প্লাসটা বাদ দিয়ে দিন, দিলে কি পাবেন? ও মাইনাস পাবেন, আর এইচ প্লাস এটা পাবেন। এবার দেখুন সেই জিনিসটা ফলো করুন, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ। দেখুন, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, নেগেটিভ চার্জ আছে, কনজুগেটেড, তাহলে আপনার রেজোন্যান্স হবে। কিভাবে হবে সেটা দেখুন, এই নেগেটিভ চার্জটা এখানে বন্ধন করতে আসবে, নেগেটিভ চার্জ মানে তো ইলেকট্রন, আর এই বন্ধনটা এখানে চলে আসবে। তাহলে পরের রেজোন্যান্স স্ট্রাকচার কি হবে? এটা হবে দ্বিবন্ধন অক্সিজেন, এটা হয়ে যাবে নেগেটিভ চার্জ। আর যে বন্ধনগুলো আগে থেকে ছিল ওগুলো দিয়ে দিন। আবার দেখুন, নেগেটিভ চার্জ, এক বন্ধন, দ্বিবন্ধন, তাহলে আবার রেজোন্যান্স হবে, এটা এখানে আসবে, এইটা পাশের কার্বনে চলে আসবে। তাহলে পরের স্ট্রাকচার কি হবে স্যার? এটা ডাবল, এটা চলতেই থাকবে, পুরোটা চলতেই থাকবে। এটা নেগেটিভ, এটা হবে দ্বিবন্ধন, তাহলে এটা আবার এখানে চলে যাবে, এটা আবার উঠে আসবে। এটা দ্বিবন্ধন ছিল, লিখে দিন, এটা হয়ে যাবে নেগেটিভ। এবার দেখুন লাস্ট স্টেপ, এইটা এখানে আসবে, এটা এখানে উঠে যাবে, দেখুন আগের স্টেপে ফিরে চলে যাবে। মানে আগের স্টেপ বলতে একই রকম বন্ধন হবে না, ওই মতো নিউট্রাল হয়ে যাবে। ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড অক্সিজেন মাইনাস। দেখুন বুঝতে পেরেছেন কিনা? মানে রেজোন্যান্স যে হচ্ছে এটা বুঝতে পারছেন তো? তাহলে এই যে রেজোন্যান্স হলে এই এই যে ফেনলটা থেকে যে আয়নটা পেয়েছি এর নাম ফেনক্সাইড আয়ন বলা হয়, তাহলে এটা স্থায়িত্ব পাবে, সে স্থায়ী হয়ে যাবে। এইচ প্লাসকে ছেড়ে দেওয়ার পর তো স্থায়ী, তাহলে যে এইচ প্লাসকে ছেড়ে দিয়ে স্থায়ী, সে ছেড়ে দিবে সহজে, তাহলে সে স্থায়ী হয়ে যাচ্ছে তো। তাহলে এটা কি হবে? সহজে এইচ প্লাস দিচ্ছে বলে আমরা আম্লিক বলছি। আচ্ছা, আপনি একটা অ্যালকোহল নেন, তাহলে কি হবে দেখুন, আমি অ্যালকোহল নিচ্ছি, CH3CH2OH, এটার নাম তো ইথানল। আপনি এখান থেকে এইচ প্লাস বাদ দেন, কি পাবেন? CH3CH2,
ও এর মাথায় মাইনাস আর এইচ প্লাস। এবার বলুন তো যে এখানে কি রেজোনেন্স হবে? হ্যাঁ, তাহলে পাই বন্ড নেই। আবার একটা জিনিস খেয়াল করুন, আমরা একটু আগে পড়ে এলাম ইন্ডাকটিভ এফেক্ট। এই গ্রুপগুলো কি দেবে? প্লাস আই এফেক্ট দেবে, মানে ইলেকট্রন দান করবে। দান করলে নেগেটিভ চার্জটা বেড়ে যাবে। স্যার বেড়ে গেলেই তো অসুবিধা, ওটা অস্থায়ী হবে। আচ্ছা, ওর মধ্যে নেগেটিভ চার্জটা কেন এসেছিল? এইচ প্লাসকে ছেড়ে দেওয়ার জন্য। মানে ওটাই তো মূল সমস্যার কারণ, এইচ প্লাসকে ছেড়ে দিয়ে বিপদ ডেকে এনেছে। তাহলে সে কি আর এইচ প্লাস ছাড়বে? আবার ঘুরে নিয়ে নেবে। মানে সে এইচ প্লাস দিতে অক্ষম, মানে আম্লিক নয়। এই জন্য ফেনল অ্যাসিডিক হয় আর অ্যালকোহলগুলো বেসিক্যালি প্রশম। সাধারণত এগুলো প্রশম। হ্যাঁ, ওদের মতন, মানে ওরা ওদের ব্যাখ্যাটা একই। ব্যাখ্যাটা হ্যাঁ ওদের থেকে কম। ওদের ক্ষেত্রে কেন কম হবে ওখানে আবার অন্যরকম ভাবে আছে। ওদের রেজোন্যান্স হয় সমতুল্য রেজোন্যান্স, মানে ওখানে নতুন একটা টার্ম অ্যাড হয়ে যাবে, সমতুল্য রেজোন্যান্সের কথা। এই যে টার্মটা সমতুল্য, আর এখানে অসমতুল্য। হ্যাঁ, এটা অ্যাসিডিক হয়। এটা এইচ প্লাস দিতে পারছে। হ্যাঁ, এইচ প্লাস দিতে পারছে সহজে, দিয়ে তো স্থায়ী। দেখুন আমি কাউকে ব্লাড ডোনেট করলাম, এমন হলো না আমি আজকে ব্লাড দিলাম কালকে সকালে আমাকে ব্লাড দিতে হলো। তো এরকম ব্লাড ডোনার হয়ে কি লাভ? তাহলে এখানে ফেনল। হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ, মানে রেজোনেন্সটা কি করছে বলুন তো? স্থায়িত্ব প্রদান করছে। হুম। রেজোনেন্স এমন একটা ঘটনা যেটা কোনটা যৌগকে স্থায়িত্ব দিয়ে দেয়। আবার যত বেশি গঠন, এখানে দেখুন তো কতগুলো গঠন পাচ্ছি আমরা। একটা, দুটো, তিনটে, চারটা, এখান থেকে শুরু ছিল পাঁচটা। তাহলে পাঁচটা গঠন। তাহলে দেখা গেল কোন একটা যৌগের ক্ষেত্রে ধরো দুটো বা তিনটে গঠন হলো, সেখানে রেজোনেন্স হলো, কিন্তু তিনটে গঠন বা দুটো হলো। তাহলে এটা বেশি স্থায়ী হবে, এ বেশি গঠন আকৃতি দেখাতে পেরেছে। যার গঠন আকৃতি বেশি হবে তার স্থায়িত্ব বেশি হয়ে যাবে। এই যে অভিযোজন, এটা হচ্ছে বায়োলজির কনসেপ্ট, অভিযোজন অভিব্যক্তি। যে বেশি অভিযোজিত হবে, যার মধ্যে অভিযোজন বেশি হবে সে বেশি দিন টিকে থাকবে। এখানে সেরকম, যে যত বেশি স্ট্রাকচার তৈরি করতে পারবে সে বেশি স্থায়ী হবে। তা যার বেশি রেজোন্যান্স গঠন আকৃতি হবে তার স্থায়িত্বটা বেশি হবে। যেমন আপনি এখানে, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, তত বেশি রেজোন্যান্স আপনি আঁকতে পারবেন। আপনি দেখলেন একটা যৌগের মধ্যে দুটো, মানে একটা আমি এঁকে দিচ্ছি। ধরুন এভাবে আছে CH2 ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ ডবল বন্ড CH2, এটা একটা আছে। আরেকটা ধরুন CH2 ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ, আবার ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ ডবল বন্ড CH2, এটা আছে। তাহলে ওপরের যোগে দুটো দ্বিবন্ধন আছে, এখানে যতগুলো স্ট্রাকচার করতে পারবেন এখানে বেশি করতে পারবেন, এই জন্য এর স্থায়িত্ব বেশি। হ্যাঁ, এবার দেখুন আমি যে কথাগুলো বললাম। হ্যাঁ 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 বল। ডোনেট, না না আমি ওটা আমি যদি ধরতাম যে এইচ প্লাসটা ছেড়ে দিচ্ছে, দেওয়ার পর তো অস্থায়ী হয়ে যাচ্ছে, তাই জন্য বলছি দেবে না। আমি ওটা দেবে না বললাম, অস্থায়ী হয়ে যাচ্ছে দেওয়ার পর। হুম, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ সমতুল্য। হ্যাঁ, আমি ওই টার্মটা বলতে চাইছিলাম একটু আগে, যেটা কার্বক্সিলিক অ্যাসিডে হয়। আমি বলে দিই তাহলে, আপনি যখন আপনি যখন কথাটা তুললেন সেটা বেশি স্থায়ী হবে।
হ্যাঁ, ওটা বেশি স্থায়ী হবে, তখন স্ট্রাকচার দিয়ে ভাবলে হবে না। আর তাহলে বলেই দিই কোশ্চেনটা নাকি? দেখুন, হ্যাঁ বলছি, যেটা আপনাকে কোশ্চেন দেওয়া হবে, অ্যাসিটিক অ্যাসিড আর ফেনল, এই দুজনের মধ্যে কে বেশি আম্লিক। আপনি এখান থেকে এইচ প্লাস বাদ দিন, তাহলে আপনি পাবেন CH3 CO O মাইনাস। এখান থেকে এইচ প্লাস বাদ দিন, আপনি পাবেন ফেনক্সাইড আয়ন আর পাবেন এইচ প্লাস। এবার আপনি একটা জিনিস খুঁজে দেখুন, স্যার দুটো ক্ষেত্রে রেজোন্যান্স হবে। আমি রেজোন্যান্সগুলো দেখাই। এখানে যেটা হবে দেখুন, CH3 CO O মাইনাস। দেখুন নেগেটিভ চার্জ, সিঙ্গেল বন্ড ডবল বন্ড আছে, তাহলে এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে। তাহলে পরের স্ট্রাকচারটা আপনি কি করতে পারবেন, CH3, এটা হবে O মাইনাস, এটা হবে দ্বিবন্ধন অক্সিজেন। আপনি কি আর কোনো স্ট্রাকচার দেখাতে পারবেন এক্সট্রা? এটা তো এখানে আসবে, এটা এখানে চলে আসবে, মানে আগেরটা হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে আপনি দুটো দেখাতে পারবেন। আর ফেনলের কটা দেখিয়েছিলাম দেখুন উপরেরটায়, 5টা। এবার মনে করুন আমি স্যার কোন দিকে যাব? স্যার আপনি বললেন সংখ্যা যার বেশি হবে তার স্থায়িত্ব বেশি। তাহলে স্যার এই সংখ্যা দিয়ে বিচার করলে ফেনক্সাইড আয়ন বেশি স্থায়ী, আর এটা যে কার্বক্সিলেট আয়নটা কম স্থায়ী। কিন্তু আরেকটা টার্ম আমাদেরকে অ্যাড করতে হবে, রেজোন্যান্সের নিয়মাবলীতে বলা আছে যেখানে রেজোন্যান্সটা সমতুল্য হবে বা আইডেন্টিক্যাল হবে। স্যার আইডেন্টিক্যালটা বুঝবো কি করে? শুনুন, এই জায়গাটা ভালো করে মন দিয়ে শুনুন। আপনি দেখুন এখানে নেগেটিভ চার্জটা কোথায় ছিল, অক্সিজেন পরমাণুর ওপর। পরেরটায় দেখুন তো কোথায় আছে, অক্সিজেনের ওপর। আচ্ছা দুটোকে আপনি পৃথক করতে পারবেন? দুটো দেখে আপনার একই মনে হচ্ছে না? আচ্ছা এবার উপরেরটায় চলে আসুন। এখানে নেগেটিভ চার্জটা প্রথমে কোথায় ছিল, অক্সিজেনের মাথায়। পরের স্ট্রাকচারে কোথায় এসছে, কার্বনের মাথায়। তাহলে আমি কি পৃথক করতে পারবেন না? তাহলে এটা অসমতুল্য, ভিন্ন পরমাণুতে এসছে। তো রেজোন্যান্সের নিয়মে বলা আছে যে যাদের মধ্যে সমতুল্য রেজোন্যান্স হবে তাদের স্থায়িত্ব বেশি হবে, যদিও সংখ্যা কম। এই জন্যে কার্বক্সিলেট যারা হয়, মানে যারা কার্বক্সিলিক অ্যাসিড হয়, তাদের আম্লিক চরিত্র বেশি। হ্যাঁ, অনেক আরো অনেক ফ্যাক্টর রয়েছে, শুধু এটাই নয়, আরো ফ্যাক্টর আছে, কিন্তু অতটাও ডিপলি আমরা আর যাচ্ছি না, অতটা ডিপলি আর পড়বে না। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। কোনটা বলুন? আচ্ছা দেখুন হ্যাঁ এখানে যে কার্বক্সিলেট যেটা বলেছিলাম, এর ক্ষেত্রে যে দুটো রেজোন্যান্স গঠন আকৃতি, দুটো ক্ষেত্রেই নেগেটিভ চার্জটা একই পরমাণুর ওপর, আবার দ্বিবন্ধনটাও আছে একই পরমাণুতে। তো দুটোকে আমরা সহজে পৃথক করতে পারছি না, দেখে মনে হচ্ছে দুটোই আইডেন্টিক্যাল বা একই যৌগ দেওয়া আছে। মানে আমি দুটো স্ট্রাকচার আঁকতে পারছি। অথবা চিনতে, সাপোজ ধরুন পুলিশ খুঁজে বেড়াচ্ছে একজন চোরকে, এখন দুজন চোর ঘুরে বেড়াচ্ছে, পুলিশ দেখে মনে হচ্ছে তো একজনই ব্যক্তি, আসলে দুজন চোর, দুজনে এমন হুবহু, এমন দুজনে কপি পেস্ট, পুলিশ পৃথক করতেই পারছে না যে কে অপরাধ করেছে। হ্যাঁ, তো এখানে সেরকম ব্যাপারটা, যেহেতু এই দুজনের আইডেন্টিক্যাল, তাহলে পৃথক করা সম্ভব হচ্ছে না, তাই স্থায়িত্ব বেশি। আর ওপরটা তো সহজেই পৃথক হয়ে যাচ্ছে, ওখানে শুধু সংখ্যাটা বেশি, তাই জন্য সংখ্যা বেশি হলেও ওদের স্থায়িত্ব কমে যাচ্ছে। আচ্ছা, টাইম তো অনেকই হলো নাকি, 10টা থেকে হয়ে গেল, বেজে গেল 1টা। তবে ব্যাপারগুলো মোটামুটি বোঝা গেছে আজকের। হ্যাঁ চলুন, আজকের ক্লাসটা তাহলে আমাদের এই পর্যন্তই থাক। হ্যাঁ এবার বলুন যে কার কি রয়েছে।